তাহলে আমরা দেখতেছি দ্বিতীয় সেশনে প্রতিরোধমূলক তল্লাশি এবং আটকটাকে দুইটা শব্দ এখানে, একটা হচ্ছে সার্চ আর একটা হচ্ছে কি করবেন, তাদেরকে সিজ করবেন বা গ্রেপ্তার করবেন, জব্দ করবেন, আটক করবেন। আমরা তো যে কোনো মামলায় যে কোনো আমরা তল্লাশি গুলো করছি, সেখানে আমরা যে দেখছি কি পাওয়া গেছে সেগুলো হচ্ছে যদি তদন্তের কানেক্টেড, যেমন আমরা গত কি বললাম যে পর্নোগ্রাফি আইনে আমরা কিন্তু তল্লাশি করতে গিয়ে যদি মনে করতো যে এর সাথে সংশ্লিষ্ট কোনো আসামিকেও পাওয়া যায়, আমরা দেহ তল্লাশি করলাম, এখানেও এরকম কার্যক্রম রয়েছে। তো এখানে একটা বিশেষ বিধান রয়েছে, বিশেষ বিশেষ রয়েছে যে এখানে যে অধীনে অপরাধ সংগঠনের যে উপযোগী সরঞ্জাম যেগুলো রয়েছে, যেখানে এর উপাদানগুলো রয়েছে, মনে করেন এই তল্লাশির ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে নিতে এগুলো হচ্ছে ধ্বংস করে ফেলবে। তো পুলিশের কিন্তু সব জায়গায় একটা করে পাওয়ার দিয়ে রাখছে, যেমন অস্ত্র আইনে বলা রয়েছে, অস্ত্র আইনে 25-এ বলছে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবে যে কোনো তল্লাশিতে। তল্লাশি পরোয়ানা ছাড়া আপনি তল্লাশি করতে পারবেন না, বিনা পরোয়ানায় এখানে 12 ধারায় আপনার ক্ষমতা দিয়ে দিচ্ছে। কিন্তু কথা হচ্ছে সব জায়গায় তো পুলিশে একটা রাস্তায় অস্ত্র পরে থাকলে সেই বিনা পরোয়ানা তল্লাশি ম্যাজিস্ট্রেটের আপনার অনুমোদনের সময় নয়, একদম স্বল্পতা সময়, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে। সেরকম সব আইনেই আপনি পুলিশের একটা এক্সট্রা অর্ডিনারি দিয়ে রাখছে, এক্সট্রা কোয়ালিটি দিচ্ছে প্রত্যেক অফিসারদের, যেটা আপনার তল্লাশি পরোয়ানা সংগ্রহে বিলম্ব হইতে পারে। আর এই বিলম্ব হওয়ার কারণে যে কোনো সময় উপাদান বা সাক্ষ্য প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে। তাই সাক্ষ্য প্রমাণ যদি নষ্ট হয়ে যায় তাহলে তো মামলা আনডিটেক্ট, মামলায় শেষ, আসামি খালাস পেয়ে যাবে। এই যে যুক্তিসঙ্গত রিজন গুলো, এই কারণে পরোয়ানা ছাড়াই আপনি তল্লাশি করতে পারবেন। এই প্রশ্নটাই কত আমার মনে হয় পরীক্ষা আসছিল যে একটা প্রশ্ন দেখেন তো, প্রশ্নটা দিয়ে থ্রো করেন গ্রুপে। তাহলে আমরা একটু দেখি প্রথম কি বলছে, বিষয় এক বলছে কোন মানব পাচার অপরাধ প্রতিরোধ করবে। এখানে আমরা মানব পাচার প্রতিরোধ ও দমন আইন পড়ছি, এটা তোমার প্রতিরোধ করবে, হচ্ছে প্রতিরোধ করবে উপপরিদর্শকের নিম্ন পর্যায়ে নহেন এমন একজন পুলিশ কর্মকর্তা তার ঊর্ধ্বতন নিয়ন্ত্রণকারী কর্মকর্তা অনুমোদন সাপেক্ষে, যিনি তদন্ত করতে যেখানে যাচ্ছেন, এই তল্লাশি করতে যাচ্ছেন, যদি আমি সাব ইন্সপেক্টর হয়, আমি আমার কনসার্ন হচ্ছে ওসি, ওসির কনসার্ন হচ্ছে সার্কেল, সার্কেলের কনসার্ন হচ্ছে সুপারিনটেন্ডেন্ট বা এসপি, এসপির কনসার্ন কে হচ্ছেন একজন ওখানে আরো যিনি এসপি সিনিয়র কেউ থাকেন থাকতে পারতেন, এখানে ডিআইজি। ডিআইজি মনে করে আমরা এটা জানা আছে, এটা আমি স্যার হেডকোয়ার্টার জানাইলো এখানে যে এরকম ঘটনা। ঠিক আছে, এই যে যে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা জাস্ট বলছে এসপির অনুমোদন, আর কোনো কিছু না। ঊর্ধ্বতন নিয়ন্ত্রণ করতে করতে সবসময় রাখবেন এসপি, এসপি র্যাঙ্কের, বা তিনি অনুমোদন দিবেন বা নির্দেশ দিবেন আইনের অধীনে প্রতি তল্লাশি করাবার, মানে আইনের অধীনে যে তল্লাশি করার যে যে বিধানগুলো রয়েছে সেটা দিবেন। এবং সেখানে কোথায় যাবে তল্লাশি করার, কোন যাবে, যে কোনো আঙ্গিনায় প্রবেশ করে, যে কোনো আঙ্গিনা, মানে যেখানে আপনি যাচ্ছেন এই আইনের অধীন কোনো অপরাধ সংগঠনে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে অপরাধ সংগঠন হওয়ার জন্য ব্যবস্থা সম্ভব রয়েছে এমন সরঞ্জাম দিয়ে এবং তথ্য প্রমাণ, বুঝছেন, এই যে সরঞ্জাম দিয়ে যে বা তথ্য প্রমাণ বা দলিল আটক করা ক্ষমতাপ্রাপ্ত হইবেন। যিনি যাচ্ছেন একজন সাব ইন্সপেক্টর যে যাচ্ছেন ওখানে গমন করলেন, উদ্বোধন কর্তৃপক্ষ নির্দেশ নিয়ে গেলেন যে ওখানে তার কি প্রতিদিন তল্লাশিটা করবে এবং যে বাড়িতে প্রবেশ করবে সেখানে অপরাধ সংগঠনের যে সকল ডকুমেন্টস পাওয়া যাবে, যে ষড়যন্ত্র পাওয়া যাবে, তথ্য প্রমাণ পাওয়া যাবে, এগুলো কি করবে, সবসময় আটক করার ক্ষমতাপ্রাপ্ত হবে। এই 20 ধারা বলছে। আপনি আপনার নিজের মতো লিখবেন যখন পড়ে, এই সবসময় মেন বই এই জন্য পড়তে বলি, এখানে ভাষাগুলা খুবই প্রাঞ্চল, এবং এখান থেকে ভাষা যখন মেন বইয়ের ভাষা আপনি যদি নিজের মতো করে লিখতে পারেন তাহলে কিছু লিখতে পারবেন। আর সরাসরি যখন গাইডে যাবেন, একজন লেখা রাখছে সহজ ভাষায় লিখছে, কোনো মানব পাচার প্রতিরোধ করবে একজন সাব ইন্সপেক্টর নিম্ন পর্যায়ে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেখানে বাড়িতে প্রবেশ করবে, প্রভৃতি যা আছে জব্দ করে দিবে, নিজের মতো ভাষা লিখে দিবে, এটাও হয়েছে। বাট আপনার মতো যখন এই লাইনগুলো নিজের কিছু কিছু শব্দ চলে আসবে, সরঞ্জাম দি, তথ্য প্রমাণ, দলিল আটক, এই শব্দটা গুলো আসবে এই মেন বই পড়লে। আর না যেটা আগে বললাম এইটুকুই আসবে, আর বেশি আসবে না। এগুলো আগের পড়া বাদ দেন, 5টা গাইড 6টা গাইড পড়া বাদ দেন। আমি যেটা বলি একটা বছর পড়বেন, একটা বছর একটু মেন বই, 6টা মাস মেন বই থাকেন, বেশি লাগবে না, 6 মাসও লাগবে না। এই যে 2 মাসে যে দেশে যারা, তারা মোটামুটি অনেক লাইন শেষ করে দিচ্ছে। আচ্ছা, এখন দেখেন 2 নাম্বার বলছে, একে কিন্তু ক্লিয়ার, বাড়িতে প্রবেশ করলেন, সেখানে কি 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 মানে কি কি আপনি ডকুমেন্টস গুলো জব্দ করার ক্ষমতা হয়েছে না আপনি একটু দেখলেন। দুয়ে বলছে কোন ব্যক্তির সহিত, মনোযোগ দেন, কোন ব্যক্তির সহিত অথবা কোন স্থানে এই আইনের অধীন অপরাধ সংগঠনের উপযোগী সরঞ্জাম, যেটা বলছে কোন ব্যক্তির সহিত অথবা এই আইনের সাথে সংগঠনের উপযোগী যেগুলো দরকার সরঞ্জাম বা উপাদান উপস্থিত আছে, তল্লাশি পরোয়ানা সংগ্রহে বিলম্ব কারণে অপরাধটি প্রকৃতি সংগঠিত হইবার বা সাক্ষ্য প্রমাণ নষ্ট হওয়ার যুক্তিসঙ্গত কারণ বিদ্যমান থাকে, লিখছেন, এত সহজ না, যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে। যে আসলে যদি আপনি কোর্টকে জানাচ্ছেন, আপনি যদি মনে করেন কোর্টের অর্ডার ছাড়া তো আপনি যেতে পারতেছেন না, তল্লাশি করবেন, তাহলে আপনি এখন কি করেন যে আপনার রিজনেবল যদি কজ থাকে, যদি রিজনেবল কজ যদি বিদ্যমান থাকে, তাহলে এই যে একের যে অধীনে যে বিষয়টি রয়েছে একটু একটু দেখলাম, এই বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবেন, ডাইরেক্ট বলছে বিনা পরোয়ানায় তল্লাশি করা যাবে। এবং তল্লাশি চালানোর পূর্বেই এবং তল্লাশি চালানোর আগেই তল্লাশির জন্য প্রস্তুতি অফিসার যে স্থানে তল্লাশি চালাবেন, উক্ত স্থানটি যে স্থানে যে এলাকায় অবস্থিত
সে এলাকার 2 বা ততোধিক সম্মানিত অধিবাসীকে তল্লাশিতে হাজির থাকিতে এবং আর সাক্ষী হইতে আহ্বান জানাবে। দেখছেন, মামলা করতে যখন আমরা একটা মামলা হয় তখন 160 দ্বারা আমরা নোটিশ করি। এখন সাক্ষী আহ্বানের জন্য আপনি কি করতে পারেন, তাকে ডাকবেন, যে আপনারা চেয়ারম্যান মেম্বার যে যে মনে হয় মামলার সাথে আপনার যুক্তি সুযোগ সুবিধা দিবে, আপনাকে সাহায্য করবে, যে এলাকায় হোক যে কোনো স্থানে হোক, ওখানে আপনি আগে থেকে রেডি রাখবেন যে আমরা আসতেছি, আপনি রেডি থাকবেন। উক্ত সাক্ষী এরকম পাওয়া যায়, এটা অ্যাভেলেবেল। উক্ত সাক্ষীদের উপস্থিত তল্লাশি চালাবেন, সেখানে গেলেন, সাক্ষীদের ডাকলেন, আহ্বান জানালেন, তাদের উপস্থিত তল্লাশি চালাবেন। উক্ত অফিসে তল্লাশি চালার সময় জব্দকৃত সমস্ত সামগ্রী, যা কিছু সমস্ত অল ডকুমেন্টস এবং যে সকল স্থানে সামগ্রী পাওয়া গেছে এবং তালিকা প্রস্তুত করবেন, অর্থাৎ অ্যাজ পার ল ফৌজদারি কার্য যেটা বলছেন, অর্থাৎ 103 যেটা বলছে, অর্থাৎ তল্লাশিতে লেগে 3 কপি হয়, বাড়ির মালিকরে দিবেন, যেটাই হয়, যেভাবে যে প্রসিডিউর গুলো সেগুলো ফলো করবেন এবং উহাতে সাক্ষী কোনো স্বাক্ষর করবেন বলা রয়েছে। একদম ফৌজদারি কার্য বিধানের কথা বলছে। এগুলো আপনি নিজের মতো একটু একটু করে লিখবেন, পার্ট পার্ট করে লিখবেন, এই বিষয়গুলো একটু পার্ট পার্ট করে লিখবেন। 3, এখন আসেন ফৌজদারি কার্যবিধি 3 যেটা বলছে, মনোযোগ দেন। ফৌজদারি কার্যবিধির 1898 এর 103 ধারা, দেখছেন আমি যখন বকবক করতেছি, 103 ধারা বিধান আলোকে যে ব্যক্তি শরীর সম্পত্তি তল্লাশি, শরীর তার বডি সার্চ করবেন এবং মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রতি যথোপত সম্মান প্রদর্শন রাখবেন, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা আসে যে মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রতি যথোপত সম্মান রেখে একজন ব্যক্তির আইনগত তল্লাশি কি, পরীক্ষা আসছিল প্রশ্ন দেখেন। অনেকে আইনগত অধিকার লেখা আসছেন, ঠিক আছে, আইনগত অধিকার লিখলে হবে, ওটাও একটা অধিকার। যে মানবাধিকার ও মানবিক প্রশ্নটা কিন্তু এদিক থেকে করছে, যারা মেন বই পড়ে দেখেন, মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রতি যথোপত সম্মান রেখে একজন দেহ তল্লাশির বিধান কি, সবাই কিন্তু চলে যাবে 42, 43, যা 46 যা আছে, 52, 53 দিয়ে একবারে ভরাই ফেলবে। অথচ আপনাকে যদি স্পেসিফিক ধারা জানা থাকে, এখন কোন আইন থেকে প্রশ্ন করছে, কিভাবে প্রশ্নটা চাচ্ছে, প্রশ্নের মানটা কিরকম, প্রশ্নের মান যদি বড় হয় তাহলে একটু বড় করে লিখতে হবে, কোন কোন ধারা লিখতে হবে, বুঝতে পারছেন? ওখানে কিন্তু আমরা এই প্রশ্নটা দেখেন কয়েকবার আসছিল। এখন এই তল্লাশি সম্পাদন করতে হবে। এখন এই যে মানবাধিকার যে যে বিষয়গুলো আছে, তাকে হয়রানি করা যাবে না, তাকে টর্চার করা যাবে না। মানবাধিকারের ক্ষেত্রে সে বলছে তাকে, সে যে কপি চায় তাকে দিতে হবে, সে যদি চায় তল্লাশির কপি। আপনি যদি মনে করেন ওখানে পাইলেন হচ্ছে ফেন্সি ডিল, যায় পরে জব্দ করে নিয়ে থানায় জব্দ করে, তারপরে কোর্টে যা সাক্ষী দিয়ে যায় দেখলো যে হচ্ছে পাইলো হলো ইয়াবা, হ্যাঁ, ইয়াবা পাইলো, তখন সাক্ষী বলতো স্যার আমি তো মনেই নেই, মনেই করতে পারবে না, তাই দেখা গেছে যে আসলে জব্দ করছে বা অনেক সময় মনে থাকে না। তো এরকম হয় যে, তাই এই জন্য এই জন্য কপি সে যদি চায় যে আমার একটা কপি দিতে হবে, এটা একটা মানবাধিক মর্যাদা, মানবাধিকার। এখন এই বিরুদ্ধে তল্লাশি পরিচালনা করা হলে তল্লাশি দলের সহিত অবশ্যই একজন নারী কর্ম থাকতে হবে, মনোযোগ দেন। বিশেষত কোনো নারীর বিরুদ্ধে যদি তল্লাশি পরিচালনা করেন, তল্লাশি দলের সহিত অবশ্যই একজন নারী কর্মকর্তা, প্রবেশন কর্মকর্তা থাকবেন, ভেরি ইম্পর্টেন্ট, আই রিপিট। বিশেষ কোনো নারীর বিরুদ্ধে যদি তল্লাশি পরিচালনা করা হয়, তল্লাশির সহিত অবশ্যই একজন নারী কর্মকর্তা বা প্রবেশন কর্মকর্তা, ওই যে আমরা পারিবারিক সহিংসতা পড়েছিলাম না, ওখানে একজন প্রবেশন কর্মকর্তা, সাব ইন্সপেক্টর থানা যদি ডেস্ক অফিসার থাকবে, তাকেই দিতে হবে। সেরূপ এখানে যদি তাকে এই প্রবেশন কর্মকর্তা হিসেবে গণ্য করা হয়েছে, আর যদি না থাকে তাহলে সাব ইন্সপেক্টরই যাবে, কিন্তু থাকতে হবে, আইনের বিধান, এটাও একটা মানবাধিকার, মানবিক মর্যাদার কথা বলা রয়েছে। সর্বশেষ তল্লাশি। তল্লাশির যে কত ঘন্টার ভিতরে, 72 ঘন্টার মধ্যে যে কার্যক্রমটা এতক্ষণ চালাইলেন, এই কার্যক্রম নেতৃত্ব দানকারী যিনি থাকবেন, যিনি একজন অফিসার, তার তল্লাশির কারণ এবং ফলাফল, কি কি পাইলেন কি কি পেলেন না, তার একটি সম্বলন প্রতিবেদন, টোটাল এই যে সম্বলিত প্রতিবেদন তৈরি করবে, যেটা হচ্ছে আমরা পিআরবি তে অনেক জায়গায় পাবো। যখন একটা বেআইনি সমাবেশ ঘটে যাবে, মানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের পর বলছে যে আপনি কি কি করবেন, আপনি খোসা টোকাবেন, আর কি বলে সুরতাল করবেন, তারপর সম্মিলিত একটা প্রতিবেদন, বিস্তারিত একটা প্রতিবেদন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কমিশনার আর জেলা ম্যাজিস্ট্রেট অথবা আইজি করে একটা প্রতিবেদন দিবেন। এই যে কিছু কিছু শব্দ, এর ফলাফল সম্মিলিত প্রতিবেদন তৈরি করবেন, এগুলো শব্দ আপনার গাইড পড়লে পাবেন না। এই জন্যই আপনার একটু ডুব দিয়ে থাকতে হবে। এবং তাহার লাইট অনুলিপি, বন্ধ করলো কেন? তাহার অনুলিপি, হ্যাঁ, এই লাইট বন্ধ হয় না এখানে, ওই লাইট বন্ধ করতেছে দিনের বেলা। 9টার সময় লাইট বন্ধ করে নাকি? আরে খুদারে ক্লাসটা আসতে। আচ্ছা ঠিক আছে, এগুলো ঠিক না, 10টার আগে বন্ধ করা ঠিক না। অনুলিপি ইলেকট্রনিক, অনুলিপিটা দিবে কোথায়? এই যে একটা ডিজিটাল ডিভাইস আছে ইলেকট্রনিক, যেটা হচ্ছে ফ্যাক্স বা অন্য কোনো উপায় সঙ্গে ম্যাজিস্ট্রেট নিকট, দেখছেন কোথায় পেজটা দিয়ে দিচ্ছে? এই আইনগুলো কিন্তু অনেক আগেই আছে, যে কার্যক্রম পরিচালনা আইনে ঠিকই ছিল 12 সালে, দেখেন কার্যক্রম, যে এই অনুলিপিটা কাকে জানাবে? ইলেকট্রনিকের মাধ্যমে, যেটা এসএমএস, মোবাইল ফোন, যেভাবে হোক, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট নিকট, একই সঙ্গে সংশ্লিষ্ট অপরাধের বিচারের এখতিয়ার সম্পন্ন একত্রিশ ট্রাইব্যুনাল প্রেরণ করবে, যা ট্রাইব্যুনালের হেফাজতে রক্ষিত থাকবে। এই যে সকল কার্য যেগুলো পাঠাইলেন, এগুলো হচ্ছে অবশ্যই ট্রাইব্যুনালের হেফাজতে থাকবে। এবং উক্ত কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা যাহার বিরুদ্ধে তল্লাশি পরিচালনা করা হয়েছে, আই রিপিট,
যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা যাহার বিরুদ্ধে তল্লাশি পরিচালনা করা হয়েছে তার একটি প্রতিবেদন, একটি অনুলিপি প্রদান করতে হবে। এই ছিল মোটামুটি আলোচনা। মোটামুটি আশা করি একটু বিস্তারিত যার পর মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে। এখন যদি আমরা যাই, আমরা কি কি দেখলাম এখানে? প্রথম হচ্ছে মানব পাচারের সম্ভব তল্লাশি চালাচ্ছে, গিয়ে আমরা কি করলাম, একজন নতুন কর্তৃপক্ষ বা সাব ইন্সপেক্টর সমতুল্য গেল, প্রয়োজন হলে তো ঊর্ধ্বতন কর্ম ট্রাইব্যুনাল অনুমোদনে তল্লাশি চালাইলো। তারপর বিলম্ব যদি কারণ হয়, সংগঠিত হওয়ার প্রমাণ নষ্ট হওয়ার ভয় থাকে, সেখানে বিনা পর তল্লাশি করলাম। তারপর স্থানীয় দুইজন সম্মত অধিবাসীকে আহ্বান করা হলো, এবং সেখানে নারী যদি অবশ্যই একজন নারী কর্মকর্তা উপস্থিত থাকবেন, এবং 72 ঘন্টার মধ্যে তল্লাশি রিপোর্ট তৈরি করে ম্যাজিস্ট্রেটে ট্রাইব্যুনাল করবে। এখানে চারটার কথা বলা রয়েছে। আপনি যদি তল্লাশির জব দেখে নিজের মতো করে লিখতে পারেন, বাট ধারাটা ঠিক থাকে, ধারাটা কত 20 ধারা বিধান মোতাবেক আমরা যে সকল কার্যক্রম পরিচালনা করে নিম্ন উপস্থাপন করা গেল, আপনি পয়েন্ট 10টা বানান, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? নিজের মতো করে লিখতে হবে, এক কথা এই পয়েন্ট গুলো থাকতে হবে। তাহলে আমরা কি কি দেখলাম এখানে? যে এখানে তল্লাশির ক্ষমতা দেখলাম, সাক্ষী আহ্বান করে নারী নিরাপত্তার কথা দেখলাম, রিপোর্টিং করলাম, ট্রাইব্যুনাল প্রেরণের প্রক্রিয়াও আমরা দেখলাম। তাহলে আমরা একটু এমসিকে থেকে আমরা নিচের দিকে যাবো। দেখেন, কোন পুলিশ কর্মকর্তা প্রতিদিন তল্লাশি চালানোর ক্ষমতা রাখে? কোন পুলিশ? উপপুলিশ পদের সমতল ঊর্ধ্বতন কর্মকর্তা। একটু দেখেন সবাই, মনে মনে বললেন সবাই। বিনা পরোয়ানা তল্লাশি কখন করা যেতে পারে? কখন? খুব সুন্দর একটা প্রশ্ন, যে মানব পাচার আইনে বিনা পরোয়ানা তল্লাশি কখন করবে? যদি মনে হয় বিলম্বের অপরাধ প্রমাণ নষ্ট সংঘটিত। হওয়ার সম্ভাবনা থাকলে। হ্যাঁ, এটাই হচ্ছে মূল কথা। গুড। বিনা পরোয়ানা তল্লাশির সময় কতজন সাক্ষী নাগরিক হিসেবে আহ্বান করবেন? কতজন? আইনে বলা হয়েছে শতাধিক। প্রমাণের জন্য সাক্ষ্য কয়জন দরকার? মামলা দুই প্রমাণ বা ততোধিক। মামলা প্রমাণের জন্য সাক্ষী কি প্রয়োজন আছে কি নাই? আছে। স্যার, আচ্ছা, 2 বা ততোধিক, এখানে 2 বা ততোধিক যেটা বললেন। এবং নারীর বিরুদ্ধে তল্লাশি চালানোর ক্ষেত্রে কি বাধ্যতামূলক? অবশ্যই একজন নারী কর্মকর্তা, নারী প্রবেশন করা উচিত। ভেরি গুড। তল্লাশির সময় জব্দকৃত সামগ্রী কি করা হবে? তালিকা করে সাক্ষীদের সাক্ষ্য প্রদান। ভেরি গুড। পূরণ করতে হবে। তল্লাশি রিপোর্ট কত দিনের মধ্যে রিপোর্ট করা হবে? 72 ঘন্টার মধ্যে। রিপোর্টের কোথায় অনুলিপি পাঠানো হবে? সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট, ভেরি গুড। ট্রাইব্যুনাল। তল্লাশি পরিচালনার সময় মানবাধিকার মানবিক মর্যাদা কেমন ভাবে দেখাতে হবে? যত সম্ভব যতদূর সম্ভব সম্মান প্রদর্শন করতে হবে। গুড। তল্লাশি পরিচালনার আগে কার অনুমোদন নিতে হবে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়ন্ত্রণকারী কর্মকর্তা। অনুমোদন বা নির্দেশ। 10, তল্লাশি চালানোর সময় কোন আইনের বিধান অনুসরণ করতে হবে? কোন আইন? ফৌজদারি কার্যবিধি দেখলাম। তাহলে আমরা এখানে কিন্তু দেখেন, আমরা কিন্তু মাইনরিটি যাই, আমরা কিন্তু ফৌজদারি কার্য ভিত্তিতে, ফৌজদারি কার্য 103 কি বলছে? সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি চালানো হতে হবে। এখন যে সূচির কথা বলছিলেন, দেখেন আমরা কিন্তু এনে সূচিটা মুখস্থ হয়ে গেছে। ফৌজদারি কার্যবিধি আমার মনে ভুল হবে না, সাক্ষীদের উপস্থিতি তল্লাশি চালাতে কত ধারা কার্যবিধির? 103 ধারা। 103। ফৌজদারি কার্যবিধি ফৌজদারি 1898 এর 103 ধারা। এখন আসেন, এই যে এখন আমরা এটাকে সহজ ভাবে যেটা নিলাম, প্রথম হচ্ছে আমরা এখানেও দেখলাম একজন উপপরিদর্শক বা ঊর্ধ্বতন কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা অনুমোদন নিবে, অথরাইজেশন নেবে, তারপর সার্চ করবে, সার্চ করতে গিয়ে যে কি কি করবে, কোন কোন জিনিস জব্দ করবে, ক্ষমতাবান হবে একে, যেটা আমরা পাইলাম যেটা। তারপর সেখানে পাওয়া গেলে সামগ্রী জব্দ করবে, এবং সাক্ষী আহ্বান করবে, এবং পরবর্তী কি করবে? 72 ঘন্টা তদন্ত দেবে। এখানে সাক্ষী আহ্বান করতে গিয়ে আবার একটু আমরা নারীদের অধিকার পাইলাম, দেহ তল্লাশির কথা বললাম, নারী হলে না প্রফেশন কর্মকর্তা। এখানে একটু জানা থাকলে শুনে আপনি রিডিং পড়বেন, আপনি যখন এটা আপনি নিজের মতো করে পড়বেন এই আইনটা, দেখবেন এত প্রথম দেখেই তো ভুলে যাবেন, এত বড় কেমন লিখবো এই এইটা। আমি যখন পরীক্ষাতে মানে যে 19 ধারাটা আসছিল, তার কথা হচ্ছে অনেকে কি করে প্রশ্নের ধারা দেখে, মেন বই দেখে কি দেয়, তো এটা কিভাবে লিখবে মনে থাকে না, একবার পড়ে মনে থাকে না, কিন্তু যখন আপনাকে পড়তে হবে, কৌশল গুলো খুঁজে বের করতে হবে। আপনারা এখন পড়েন, আমার মনে হয় একবার দুবার পড়লে আপনার নিজের মতো লিখতে পারবেন। পারবেন না এখন? জি স্যার, পারবো স্যার। আচ্ছা, এখন ইয়ে আসেন, ওই যে কে জানি বলছিলেন সূচি, বা সূচি পড়বো কিনা, কে বলছিল কথাটা? আছেন? আমি স্যার। আচ্ছা, কে ম্যাক্স জহির? সঠিক স্যার। আচ্ছা, আপনি এখন বলেন তো, আপনি বলেন, আপনার মুখে শুনি যে এখন আপনি বলেন তো, আপনি নিজের মতো বলেন যে প্রতিদিন তল্লাশি কাকে বলে? কে করবে, কারা করবে, কার নির্দেশে করবে? আর এটা বলেন যে কি কারণে করা হবে? আপনি এটা সংজ্ঞাটা বলেন যে প্রতিদিন তল্লাশি কাকে বলে? প্রতিরোধমূলক তল্লাশি স্যার হচ্ছে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করবে। সেটা হচ্ছে কি স্যার সাব ইন্সপেক্টরের উপর থেকে। কার নির্দেশে করবে? স্যার এটা হচ্ছে কি একজন তো, ম্যাজিস্ট্রেটের নির্দেশ। না না না, একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদা তদন্ত কর্মকর্তা করতে পারে, একজন মূলত সাব নিয়ন্ত্রণকারী ইন্সপেক্টর। কর্তৃপক্ষের হ্যাঁ, অনুমোদন নিয়ন্ত্রণ ক্রমে। কর্মকর্তার নির্দেশে, নির্দেশে নির্দেশে যে সকল হ্যাঁ হ্যাঁ কার্যক্রম পরিচালনা করবেন, যে সকল কার্যক্রমটা কি? স্যার, এই যে বিভিন্ন রকমের যে তল্লাশি যে রয়েছে যেটা, হ্যাঁ, তারপর তল্লাশি। থেকে যে
সরঞ্জামগুলোকে উদ্ধার করতে হবে। গুড, হ্যাঁ, তারপরে তল্লাশি তারপরে আছে। হচ্ছে কি স্যার ওইখানে, এখানে স্যার কেন ওইখানে যদি তল্লাশি নারী করবে? থাকে, এখানে কি বিনা পড়া তল্লাশি করতে পারবে? পারবে স্যার পারবে স্যার। পারবে কখন পারবে। করবে, কখন করবে? যদি কোনো যদি মূল্যবান ডকুমেন্ট ভালো নষ্টের সম্ভাবনা সম্ভাবনা থাকে। থাকে। আচ্ছা, গুড। এখন তল্লাশি করতে যায় যে একজন মহিলা পাইলেন, তাহলে কি করবেন? আর এখানে একজন মহিলা কর্মকর্তা নিয়ে যেতে হবে স্যার, নারী কর্মকর্তা। আচ্ছা, তল্লাশি কার্যক্রম করতে গেলে যে এই মানব পাচার আইনকে সাক্ষীর প্রয়োজন আছে? স্যার আছে অবশ্যই স্যার, আছে। আছে স্যার। কতজন সাক্ষীর প্রয়োজন আছে? দুইজন স্যার, দুইবার। দুই বা দুজন ততোধিক। সাক্ষীর। আচ্ছা, তদন্ত কার্যক্রম শেষ হলো, এখন প্রতিদিন কত ঘন্টার ভিতরে পাঠাবে রিপোর্ট আদালতে? 72 ঘন্টার ভিতরে। আচ্ছা। আর 72 ঘন্টার এই আইনে, মানব পাচার আইনে কেন মানবাধিকার মর্যাদার কথা বলা রয়েছে, কে বলতে পারবেন? এই আইনে, আই রিপিট, এই আইনে কেন মানবাধিকার মর্যাদার কথা বলা রয়েছে? এখানে এই যে আসামি বা যে ভিকটিম থাকে, মানে আসামি যে তারে যে সার্চ করা হবে তার সাথে যেন উল্টো পাল্টা ব্যবহার না করা হয়, এই জন্য তারে সম্মানপূর্বক হিসেবে ই করতে হবে স্যার। অর্থাৎ এখানে মানবাধিকার মর্যাদা রক্ষার কথা মানে হচ্ছে যে আইনগত যে অধিকারগুলো রয়েছে, একজন একজন জি স্যার। আসামি, একজন আসামি তাকে যখন গ্রেপ্তার করতে যাবেন, গ্রেপ্তারে বিধান পালন করতে আসামি যদি বলে যে আমাকে অ্যারেস্ট করতে আছেন, আপনি কি তল্লাশি পরোয়ানা আছে না ওয়ারেন্ট আছে, তাকে দেখাইতে হবে, তাকে দেখাতে হবে। আপনি যেরকম আসামি হয়, বলবে যে আপনি সার্চ ওয়ারেন্ট নিয়ে আসেন, আপনি যাচ্ছেন মানব পাচার অপরাধী, আপনি যখন 18 ধারায় আপনি অ্যাপ্লাই করবেন, 18 ধারায় কি আইনগত অনুমান নিয়ে যাবেন না? আইনগত অনুমান যখন সঠিক স্যার। করবেন যে আপনি অপরাধী, তখন আপনি তো, আপনার কিছুই নাই, আপনার হাতে তো ওয়ারেন্ট নাই, তল্লাশি নাই, কিন্তু আপনি তখন এই যখন তার যে মানবিক যে আচরণগুলো রয়েছে, মানবাধিকার, তখন যদি অ্যাপ্লাই করেন যে কোনো আসামি, আপনি সব জায়গায় যে চতুর্দিকে কোঅর্ডিনেট করে আসামি ধরে নেবে সেটা না। আমরা এই যে একজন আছে এখানে, আশরাফুল আকাশ, আমরা একই সাথে বগুড়া জেলায় কাহালু থানা চাকরি করছি, তো তারা জানে সব জায়গায় পুলিশের চাকরিটা হচ্ছে, সবসময় খেয়াল রাখবেন মানুষের এই দুইটা ঠোঁট, এই দুইটা ঠোঁট যার মানে থ্রোয়িং করবেন, মানুষের সাথে কথা বলবেন, দেখবেন অনেক বড় কঠিন কাজও মানে বসে থেকে চলে আসতে পারবেন। কিন্তু আপনার কথা দ্বারাই মানুষ, আমরা এমন এক জায়গায় গেছি রাতের বেলা, 2 জন 3 জন অফিসার নিয়ে চলে গেছি, আমরা একজন এখন থানা লেভেলে তো কোনো মহিলা নাই, আছে, আমরা সাথে মহিলাকে নিয়ে গেছি, তা আমরা পুরুষরাই গেছি 4-5 জন, যে আমরা তাকে বলছি, সে চলে আসছে থানায়। তো কথা হচ্ছে এখানে সবকিছু সিচুয়েশন নির্ভর করবে। এই জন্য আপনাকে চৌকস হইতে হবে, আপনি কখন কখন প্রত্যেকটা, শুধু এই মানবাধিকার শুধু এই আসামি পাবে সেটাও না, সকলের জন্য। তবে এখানে আসামির, সবসময় খেয়াল রাখবেন যে আসামির অধিকারগুলো বেশি। মানবাধিকার দেখবেন আসামির যে কত রকমের অধিকার, এই জন্য আপনি এই অধিকারগুলো খেয়াল রাখবেন যে সে কি কি অধিকার পাবে। আপনি যদি যা বলেন আপনি অরণ দেখাবো না, ওই যে বগুড়ার মতো যাবেন, ধরে ইচ্ছা মতো যদি যা পিটানো শুরু করেন, তাহলে কিন্তু সেটা হবে না। আপনি যদি অবশ্যই দেখাতে হবে, এটা তার অধিকার। আপনি যদি না দেখেন, আপনি তো বলবে আপনার ভুয়া, রাতের বেলা বলতে হবে ডাকাত আসছে, পাবলিকের রাস্তায় এলাকা সবসময় ধরে রাতের বেলা পিটাই দিতে দিবে, জোয়ারে না দেখা, বর্তমান যে পরিস্থিতি। এই জন্য সবসময় সমস্ত প্রিপারেশন নিয়ে যেতে হবে। আপনি একটা জায়গায় চলে গেছেন, আপনার এসপি জানে না সেটা না, অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে, তার নির্দেশে সমস্ত কার্যক্রম পরিচালনা করবেন। বুঝতে পারছেন? আইন আপনার জন্য, আইন সেভ করবে আপনার জন্য। আপনার অস্ত্র হচ্ছে আইন। আপনি যত আইন জানবেন তত আপনি সেভ, আর যত আপনি রিডাকশন হবে আইন জানবেন না, বাস আপনি মনে করেন পদে পদে আপনাকে ধরা খাবেন, কাজই করতে পারবেন না। এই জন্য ভাই রিডিং পড়তে হবে, প্রচুর রিডিং পড়তে হবে। প্রতিদিন যারা এখানে আসছেন সকলকে একটা কথাই বলি, যে ভাই আপনারা অন্তত 3 লাইন 4 লাইন 5 লাইন হলে লিখে আমার খাতা জমা দিবেন। এই যে এখন যে আমি দেখবো আজকে যে কারা কারা নোট করছেন কথাগুলো, সবার খাতা চেক দিব, নাম লিখবেন যে অমুক অমুক অমুক। খালি খালি আমার লেকচার শুনে যাবেন, সেটা হবে না। এই পড়া তো আপনারা পড়তে পারেন, এখানে আসছেন কেন, এক্সট্রা কিছু নেওয়ার জন্য? পিডিএফ এরকম সব জায়গায় সরাসরি করতেছে, দেখেন আমার পিডিএফ এর সাথে কারো পিডিএফ মিলবে না। অন্যরা 2 পাতা পিডিএফ, আমার 20 পাতা পিডিএফ, ভালো লাগলে নেবেন, নাহলে দেখবেন মোবাইলে দেখবেন। এরপর আপনাদের তো দিবই। কথা বুঝতে পারছেন? এখানে কোনো লেকচার দিতে আসেনি, এটা আপনারা, আপনাদের প্রমোশন, আপনারা যাতে আপনাদের জন্য বসা, আপনাদের জন্য কষ্ট করতেছে এখানে। আমি আপনাদের পড়ালে যে আমি বড় কিছু হই সেটা না, আপনাদের জন্য করছি যে আপনারা ভালো কিছু করেন। আপনারা ভালো কিছু করলে এটা আমাদের, শুধু আমার জন্য না, এটা দেশ এবং ডিপার্টমেন্টের একটা ইমেজের বিষয় রয়েছে, আমরা যারা পড়াই। বুঝতে পারছেন? তো সবাই আশা করি যে 19 আর 20 যারা বুঝতে পারছেন, কে বুঝেন নাই বলেন এখন? তাহলে আমরা কি কি দেখলাম এখানে? আমরা এই যে 18 দেখলাম তদন্ত, 19 দেখলাম তদন্ত, আর 20 দেখলাম প্রতিরোধ তল্লাশি। এখন আমাকে একটু বলেন তো কেউ, যে কেউ, এনিয়ন, এই আজিজুল হক, আজিজুল হক একটু থাকো, এই 20 ধারা কে বলতে পারবেন? প্রতিরোধ তল্লাশি কাকে বলে কে বলতে পারবেন সুন্দর করে বানায় বলেন? এই যে প্রশ্ন দিচ্ছি, বলেন প্রতিরোধমূলক তল্লাশি কাকে বলে, কে বলতে পারবেন?
প্রতিরোধমূলক তল্লাশি কে বলবেন বলেন তো একজন সংজ্ঞাটা, নিজের মতো করে বানায় বলেন, অসুবিধা নেই। কেউ নাই? দেখি তো, আমি ডাকতেছি, বুঝছি। আচ্ছা, জুবায়ের না, বিভু, জাহাঙ্গীর, শাকিল, রাজু, আর আরজিনা। আরজিনা কোথায়? আরজিনা আপু, আরজিনা, আরজিনা আপু কোথায়? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আপনার মনে হয় দ্বিতীয় ক্লাস আজকে, তাই না? জি স্যার। আচ্ছা, আপনি বলেন তো যে এই প্রিভেন্টিভ প্রোঅ্যাক্টিভ ইনকোয়ারিটা কি? প্রোঅ্যাক্টিভ ইনকোয়ারিটা কি? পরীক্ষা যদি আসে যে প্রোঅ্যাক্টিভ ইনকোয়ারিটা কি, কে করে, এটা কি, এটা দেখতে কেমন, এটা কারা 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 অংশগ্রহণ করে, কার অনুমতি নিতে হয়? প্রতিরোধমূলক অনুসন্ধান স্যার। হ্যাঁ, অনুসন্ধান কি এটা, কোন ধারায় বলা রয়েছে অনুসন্ধানটা? ২০ মানব ধারা, পাচার, মানব মানব পাচারের পাচার। ২০ ধারা স্যার। হ্যাঁ, 20 ধারা। না এটা 19 ধারা। মানব না পাচারের না, ২০ না ধারা না স্যার। ঠিক আছে 20 ধারা, 20 ধারা প্রতিরোধমূলক ঠিকই তো, 20 ধারাই তো। 20 ধারা, 20 ধারা। আচ্ছা, তাহলে কাকে বলে, কি বলবেন, প্রতিরোধ কি বলবেন বলেন তো? প্র- প্রতিরোধমূলক হুম, সাজান, নিজের মতো করে সাজান এর বিধান মোতাবেক। আরে মানব ভাই, যারা মানব পাচারের হ্যাঁ, সংবাদ দাঁড়াও, দিলে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আরেকটু বলি। অনুমতি সাপেক্ষে হ্যাঁ হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, সাপেক্ষে, হ্যাঁ, একজন তদন্তকারী কর্মকর্তা, হ্যাঁ বলেন। উম, একজন তদন্তকারী কর্মকর্তা হ্যাঁ, যে স্থানে তল্লাশি করতে যাবেন, যে স্থানে প্রবেশ করবেন, তল্লাশি যে স্থানে প্রবেশ করেন, সেই স্থানে সরঞ্জাম, মানব পাচার কানেক্টেড সরঞ্জাম, তারপর হচ্ছে কি কি যে জব্দগুলো করবেন, বলেন, বলতে থাকেন, হচ্ছে তো, হ্যাঁ বলেন, কথা বলতে হবে, গ্রুপে কথা বলতে হবে। সন্দেহভাজন ব্যক্তিকে তারপরে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে। তারপর হুম, মহিলা থাকলে মহিলা পুলিশ বা হলো প্রবেশন কর্মকর্তাকে সঙ্গে রাখতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার বৈশিষ্ট্য বলতেছেন, যেগুলো হচ্ছে হচ্ছে যে যখন আপনি সংজ্ঞা বলবেন তখন তো স্পষ্ট করবেন, ক্লিয়ার করবেন। আপনি যদি বলি যে এই 20 ধারার বৈশিষ্ট্য কি, তাহলে অনেকগুলো বলতে পারেন। 20 ধারার বৈশিষ্ট্য কি, একজন সাব ইন্সপেক্টর থাকবে বা ঊর্ধ্বতন পর্যন্ত থাকবে, তারপরে কি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে, তারপরে যদি কোনো সেখানে আলামত থাকে নষ্ট হওয়ার সম্ভাবনা, বিনা পরোয়া তল্লাশি করবেন, সেখানে আশপাশে যেখানে তল্লাশি করতে গেছেন সেখানে সাক্ষী আহ্বান করবেন, সেখানে নারীর ক্ষেত্রে একজন নারী কর্মকর্তা রাখবেন, তারপরে সে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট প্রদান করবেন, এই তো। আর সেখানে কি করবেন, এর আগে বলছি যে সেখানে যা আলামত পাবেন সেখানে জব্দ তালিকা করবেন এবং জব্দ তালিকার সাক্ষীদের স্বাক্ষর নেবেন, পরবর্তী একটা সম্বলিত পূর্ণাঙ্গ একটা রিপোর্ট সংশ্লিষ্ট আদালতে পাঠাবেন, ম্যাজিস্ট্রেট আদালতে পাঠাবেন, এই তো কথা। এটা হলো মূলত বৈশিষ্ট্য, আর জি কিছু স্যার। না। আর যখন একটা সংজ্ঞা লিখবেন তখন শুরু করতে হবে যে বিধান মোতাবেক তদন্তকারী কর্মকর্তা যেন একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদায় কি করবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যেখানে কোনো বিলম্ব এই মানে আলামত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এমন স্থানে কি করবে, বিনা পরোয়ানা তল্লাশি কার্যক্রম পরিচালনা করবেন এবং সেখানে 2 বা ততোধিক সম্মানিত সাক্ষী আহ্বান রেখে, উপস্থিত রেখে কি করবে, যদি যেটা দেখলাম যে মানবাধিকার মর্যাদা রক্ষার ক্ষেত্রে একজন নারী থাকলে নারীর প্রবেশন কর্মকর্তা উপস্থিত থেকে কি করবে, যে কার্যক্রম পরিচালনা করবে সেটাই হচ্ছে প্রতিরোধমূলক তল্লাশি। এখান থেকেই বলবেন, আর কিছু বলা দরকার নেই। মার যদি 3 থাকে 3ই পেয়ে যাবেন। এটা একটা সংজ্ঞা, আমি যে বই লিখতেছি এটা এবার সংজ্ঞাটা ঢুকাইছি, কোনো এবার কেউ ঢুকায় না এটা, প্রথমে তল্লাশিটা কি। পরীক্ষা